আধুনিক টি-20 ক্রিকেটে বা শর্টার ফরম্যাট ক্রিকেটে যে কেউ যে কাউকে হারাতে পারে। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ যখন 2-1 ব্যবধানে সিরিজটা হারে, এই ভেবে আপনি যদি সান্ত্বনা খুঁজে থাকেন তাহলেই হয়েছে মস্ত বড় ভুল। কারণ সেই সমীকরণ বা সেই ইকুয়েশন মানলে লাহোরে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে বাংলাদেশেরও তো একটা ম্যাচ জেতার কথা, বাংলাদেশ তো জিততে পারেইনি, উল্টো 3টা ম্যাচেই হেরেছে একেবারে ভরাডুবির মাধ্যমে। কোনো ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। প্রথম ম্যাচটায় পাকিস্তান আগে ব্যাটিং করেছে, 201 রান করেছে, বাংলাদেশ 37 রানের ব্যবধানে ওই ম্যাচটা হেরেছে। এবং যখন বাংলাদেশ ব্যাটিং করে সেকেন্ড ইনিংসের অর্ধেক খেলা হওয়ার আগে আমরা জানতাম বাংলাদেশ ম্যাচটা হারতে যাচ্ছে। সেকেন্ড ম্যাচে একই চিত্রনাট্য, পাকিস্তান আগে ব্যাটিং করলো, 201 রান করলো এবং এই ম্যাচে বাংলাদেশের টপ অর্ডারের কেউই রান করতে পারেনি। ওই হাফ ইনিংসের আগেই আপনি জানেন বাংলাদেশ ওই ম্যাচটাও হারতে যাচ্ছে। থার্ড ম্যাচে গিয়ে বাংলাদেশ আগে ব্যাটিং করলো। প্রথম 2 ম্যাচে আপনি ব্যাটিং ব্যর্থতার কারণে হারলেন, কারণ লাহোরে 200 রান পার স্কোর। পাকিস্তান যে 200 রান করেছে, জিততে হলে আপনাকে সেই রানটা তাড়া করতেই হতো। বাংলাদেশ প্রায় 200 রান করেছে, 196 রান করেছে, যেখানে 6 ওভারে বাংলাদেশ 53 রান তুলেছে, 10 ওভারে বাংলাদেশ 99 রান তুলেছে, 15 ওভার শেষে 2 উইকেটে 150 ছিল। সেখানে শেষ 5 ওভার বাংলাদেশ একেবারেই ক্যাপিটালাইজ করতে পারেনি, অ্যাক্সেলারেশন করতে পারেনি, 196 রানে থেমেছে এবং জবাব দিতে নেমে পাকিস্তান ওই 196 রান 16 বল হাতে রেখে জিতে গেছে। কি পেল বাংলাদেশ এই সিরিজ থেকে? পাকিস্তানিদের কথা যদি আপনি বলেন, এই সিরিজে পাকিস্তান বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি কাউকেই খেলায়নি। ধরুন হাসান আলীকে আরও একবার নতুন করে সুযোগ দেওয়া হয়েছে, তিনি নিজেকে প্রমাণ করেছেন, সবচেয়ে বেশি উইকেট থেকে পেয়েছেন, এটা পাকিস্তানের জন্য একটা পাওনা। হাসান নেওয়াজ, যিনি মিডল অর্ডারে ব্যাটিং করছেন, সাধারণত টপ অর্ডারে ব্যাটিং করে থাকেন, এই সিরিজে সেকেন্ড হায়েস্ট রান গেটার, 100-এর উপর রান করেছেন এবং প্রতিটা ম্যাচেই ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। মোহাম্মদ হারিস সেঞ্চুরি করেছেন, সবচেয়ে বেশি রান এই সিরিজে তার, টপ অর্ডারে বা 3 নম্বর পজিশনে নিজের জায়গাটা পাকাপোক্ত করেছেন মোহাম্মদ হারিস। তো এগুলোই তো পাকিস্তানের পাওয়ার জায়গা এই সিরিজ থেকে, যেখানে তারা তাদের সেরা 3 তারকাকে বিশ্রাম দিয়েছে। বাংলাদেশ কি পেল? বাংলাদেশ কিছুই পায়নি। বাংলাদেশের বোলিং লাইন আপটাকে নিয়ে আমরা গর্ব করতাম, বাংলাদেশের পেসারদের নিয়ে আমরা গর্ব করতাম। পেসারদের কেউই এই সিরিজে পারফর্ম করতে পারেননি। হ্যাঁ, মুস্তাফিজ ছিলেন না, তাসকিন ছিলেন না, বাকিরা তো ছিলেন। এবং আমরা তো বলি যে বাংলাদেশের পেস ডিপার্টমেন্টে এখন অন্তত 6-7 জন আছে যাদের মধ্যে ফারাক একেবারেই নাই। আমরা যদি বোলিং ফিগারগুলো দেখি বা স্ট্যাটটা দেখি পেসারদের, 3 পেসারের 3 জনই এই সিরিজে ভালো করতে পারেনি। সবচেয়ে বেশি উইকেট তানজিম সাকিবের, 3 ম্যাচে 4 উইকেট, হাসান মাহমুদের 3 ম্যাচে 3 উইকেট, শরীফুল 2টা ম্যাচ খেলেছেন, তবে শেষ ম্যাচটাতে আসলে ইনজুরির কারণে 3 বলের বেশি বল করতে পারেননি, তার 2টা উইকেট। তবে প্রথম 2 জনের ইকোনমি 10-এর ওপরে, শরীফুলেরও প্রায় 10 ছুঁই। এখন আসি স্পিনারদের বেলায়। প্রথম ম্যাচটাতে শেখ মেহেদি খেলেছেন, খুব খারাপ করেছেন তা না, তবে ব্যাটিংটা তার হচ্ছিল না, সে কারণে ব্যাটিং অর্ডারের ডেপথ বাড়াতে মিরাজকে সুযোগ দেওয়া হয়েছে। মিরাজ খুব ভালো পারফর্ম করেছেন তা না, তবে বোলারদের মধ্যে তার রেকর্ডটাই তুলনামূলক একটু ভালো, কারণ তার ইকোনমিটা 9.14। অন্যদিকে রিশাদের কথা আলাদা করে না বললেই না, পুরো সিরিজে রিশাদের ইকোনমি 13-র ওপরে। প্রথম ম্যাচে 55 রান দিয়েছেন, পরেরটায় 50 রান দিয়েছেন এবং গেল ম্যাচটাতেও তার পারফরমেন্স ভালো হয়নি। তো 11 ম্যাচে 130-এর ওপর রান দিয়েছেন রিশাদ হোসেন। লেগ স্পিনাররা আপনাকে উইকেট এনে দেবে, একটু ইকোনমিক্যাল না হলেও খরচে হলেও উইকেট এনে দেওয়ার কথা, সেটাও রিশাদ এনে দিতে পারেননি। এই তো গেল বোলিংয়ের কথা। ব্যাটিংয়ের দিকে যদি আসি, টুকটাক টপ অর্ডারের 2 ব্যাটার পারভেজ ইমন, তানজিদ তামিম রান করেছেন, বাকিরা সবাই আসলে ব্যর্থতার কাতারে কিন্তু নাম লিখিয়েছেন। পারভেজ ইমন গেল ম্যাচে 66 রান করেছেন, তবে সব মিলিয়ে পুরো সিরিজে তার রান 78, মানে বাকি 2 ম্যাচে তিনি ফ্লপ। একমাত্র কনসিস্টেন্ট পারফর্মার তানজিদ তামিম, তার রানটাই 100-এর ওপরে গেছে, 106 রান তিনি করেছেন। পারভেজ ইমনের 170 স্ট্রাইক রেট ছিল, তানজিদ তামিমের 155 স্ট্রাইক রেট, তবে তার সর্বোচ্চ আবার 42, মানে পুরো সিরিজে 3টা ম্যাচে তিনি কোনো 50 করতে পারেননি। লিটন দাস একটা ম্যাচে 48 রান করেছেন, সব মিলিয়ে তার রান 76, 133 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। তো এই 3 জন হয়তো পাস মার্ক পেয়ে যেতে পারেন, তবে বাকিদের মিডল অর্ডারের সবাই কিন্তু পুরোপুরি সিরিজ জুড়ে ব্যর্থ। জাকের আলী অনিক 51 রান করেছেন, 170 তার স্ট্রাইক রেট, নিচের দিকে ব্যাটিং করেন। তবে তাওহিদ হৃদয় পুরো সিরিজেই সুযোগ পেয়েছেন, যথেষ্ট বল খেলার সুযোগ পেয়েছেন, 50 রানও 3 ম্যাচে করতে পারেননি, স্ট্রাইক রেটটা 104। এবং শামী হোসেন পাটোয়ারির কথাও বলতে হয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাই সিরিজটা জিতিয়েছিলেন। এই সিরিজে
3 ম্যাচে তার রান মাত্র 19। তো সব মিলিয়ে মিডল অর্ডারের কেউই ক্লিক করতে পারেননি। টপ অর্ডারে যারা ভালো করেছেন, তানজিদ তামিমের একটাও 50 নেই, পারভেজ ইমন মাত্র একটা ভালো ইনিংস খেলেছেন। তো দল হিসেবে বাংলাদেশ এই সিরিজটাতে একেবারেই খেলতে পারেনি, সে কারণেই আসলে এই ব্যর্থতা। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এই সিরিজে বাংলাদেশের বডি ল্যাঙ্গুয়েজও যেন কেমন মিয়ে ভাব ছিল। বাংলাদেশ জিততে পারে, আরব আমিরাতে সিরিজ হারের পর সেই বিশ্বাসটাই কি তবে হারিয়ে ফেলেছিল টাইগাররা পাকিস্তানে গিয়ে, সেই প্রশ্নটাই কিন্তু উঠছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.